4টে বাজে, কিন্তু এখনো পর্যন্ত ঘুমাতে সাহস পাচ্ছি না। আমার বর্তমান দুর্দশা শুরু হয় মাস 3 আগে, যেদিন আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিলাম আমি। বাবা মারা যাওয়ার 2 বছরের মধ্যেই তার জমানো সমস্ত টাকা উড়িয়ে দিয়ে আমি ছোটখাটো চাকরি করতাম মাঝে মাঝে, আর দীর্ঘশ্বাস ছেড়ে ভাবতাম আমার পছন্দের ঘোড়াগুলো যদি আরেকটু জোরে ছুটতে পারত, কতই না ভালো হতো। অভাব অনটনে জর্জরিত আমি যখন দেওয়ালে পিঠ ঠেকে গেল, সিদ্ধান্ত নিলাম এ জীবন আর আমি রাখবো না। এত কষ্ট করে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো। আর আত্মহত্যার জন্য টিউব রেলওয়ে উৎকৃষ্ট স্থান। রেল লাইনে মাথা দিয়ে শুয়ে থাকো, বাস তোমার সব দুঃখ কষ্ট কাটা পড়ে যাবে রেলগাড়ির চাকার নিচে। আত্মহত্যার সিদ্ধান্তে অটল আমিও সেই দিনও সন্ধ্যাকালীন পত্রিকা কেনার লোভ সামালতে পারিনি। চলন্ত সিঁড়ি থেকে এগোতে এগোতে কিনে ফেললাম সেই দিনকার খবরের কাগজ। আগামীকাল বিকেল 4টেয় যে ঘোর দৌড়টা হবে, সে রেসের একটা ঘোড়ার ওপর বাজি ধরেছিলাম আমি। যদিও জানি আর 5 মিনিটের মধ্যেই অনন্ত লোকের উদ্দেশ্যে যাত্রা শুরু হয়ে যাবে আমার, তবুও কোন কোন ঘোড়ো রেসে অংশ নিচ্ছি তা জানার লোভ সামালতে পারলাম না। যদিও এই চতুষ্পদ প্রাণীগুলোর ওপরে বাজি ধরতে গিয়েই গত 2 বছরে ফালতু হয়ে গেছি আমি, একদম যাকে বলে ফতুর। যে লোকটার কাছ থেকে খবরের কাগজটি কিনেছি, সে আকারে ছোটখাটো, গালে মাফলার জড়ানো, কাপড়ে টুপিটা চোখ প্রায় ঢেকে রেখেছে। তার কাছে একটি মাত্র কাগজ ছিল। তার হাত থেকে কাগজ নেওয়ার সময় শিরশির করে উঠল আমার গা। ইচ্ছে করে সে যেন ছুঁয়ে দিয়েছিল আমার হাত। তার আঙ্গুলগুলো বরফের মতো ঠান্ডা। সিঁড়ির সর্বোচ্চ ধাপে দাঁড়িয়ে আছি আমি। উজ্জ্বল বৈদ্যুতিক আলোয় স্টপ প্রেস লেখাটিতে চোখ বুলালাম আমি। ওতে লেখা আছে, বেলা 4:30টার রেসে কাম এরোর নামে একটি ঘোড়া দৌড়ে জিতেছে। হঠাৎই আমার দম বন্ধ হয়ে এলো ব্যাপারটার কথা বুঝতে পেরে। আজকে তো কাম এরোরের রেস নয়, কাল বিকেলে ঘোড়াটা জেতার খবর আগাম ছেপে দেওয়া হয়েছে পত্রিকায়। সঙ্গে সঙ্গে দরদর করে কপাল খুঁড়ে আমার ঘাম বেরোলো। পত্রিকাটি ফেলে দিয়েছিলাম, তুলে নিলাম আবার। হাত কাঁপছে আমার। বেলা 2টোর রেসে কোন ঘোড়া জিতল দেখতে গিয়ে। এটি একটি কোল্ট। এ ঘোড়ার নামও শুনিনি। আগামী দিনের খবরের কাগজ নিয়ে অনেক গল্প শুনেছি আমি, কিন্তু এ পত্রিকাটি সেগুলো থেকে আলাদা। আমার পত্রিকায় আগামীকালের তারিখ লেখা। স্টেশনে প্রবেশ পথে চলে এলাম। যে লোকটা কাগজ বিক্রি করছে খুঁজছি তাকে, কিন্তু তার কোনো চিহ্ন নেই। পাশে ফল বিক্রেতাকে তার চেহারার বর্ণনা দিয়ে জানতে চাইলাম এমন কোনো লোককে দেখেছে কিনা, কিন্তু সে ভুরু কুঁচকে বলল, এখানে কোনো এরকম হকারকে দেখিনি। আজকে তো কোনো খবরের কাগজওয়ালাই পত্রিকা বিক্রি করতে আসেনি। আমি তখন চলে এলাম ওখান থেকে। বলা বাহুল্য, আমি সুইসাইড করিনি, বদলে ফিরে এলাম বাড়ি। আগামীকালের পত্রিকার অদ্যপ্রান্ত চষে ফেললাম। পরদিন বিকেলে রেসে বিজয়ী ঘোড়াগুলো সম্পর্কে নোট টুকে নিলাম কাগজে। স্টক এক্সচেঞ্জে দাম লিখলাম। এমনকি কাল সন্ধ্যায় গ্রে হাউন্ড রেসে কারা জিতেছে তা খবরও পেয়ে গেলাম। মনটা বেশ খুশি হয়ে গেল। আপনি যদি আগে ভাগে জানতে পারেন 6টা ঘোর দৌড়ে কোন কোন ঘোড়া জিতবে, আপনাকে কে ঠকায়? এমনকি একদিনই আপনি আপনার বিনিয়োগকৃত টাকার কয়েক গুণ ঘরে তুলে আনতে পারেন, এবং তাই করলাম আমি। পরদিন সন্ধ্যায় যথারীতি চলে এলাম টিউব স্টেশনে। একটা ফ্যাস ফেসে কণ্ঠ বলল, পেপার স্যার। এই তো সেই বেটে লোকটাই। গালে জড়ানো রয়েছে মাফলার, ক্যাপটা এমন ভাবে টেনে নামানো চোখ দেখাই যায় না।
আবার ঠিক সেই দিনকার মতোই তার ঠান্ডা আঙুল ঘষা খেলো আমার হাতের ওপরে। আজও তেমনই লক্ষ্য করলাম লোকটার কাছে একটি মাত্রই কাগজ। তাকে কিছু বলতেই যাচ্ছিলাম, কিন্তু পেছন থেকে একটা ধাক্কা খেয়ে আমি এগিয়ে গেলাম। লোকটিকে আর দেখতে পেলাম না। আমি এখন প্রতিটি রেসে জিতি, সেই সঙ্গে আমার স্টক ব্রোকারের কাছ থেকে প্রচুর টাকা কামাই। কারণ আমি আগেই বলে দিই স্টক এক্সচেঞ্জে কোন কোম্পানি তোর নামবে আর কোনটা উঠবে। রেস শেষে প্রতিদিন সন্ধ্যে 6টায় চলে আসি আমি টিউব স্টেশনে সেদিনের কাগজ কিনতে, এবং প্রতিটি সন্ধ্যার মুখে সেই লোকটি দাঁড়িয়ে থাকে, মুখে মাফলার জড়ানো। তার কাছে একটি মাত্রই কাগজ থাকে আমাকে বিক্রি করার জন্য। দ্রুত ধনী হয়ে যাচ্ছি আমি, তাই আবার জেনিকে ফিরে পাওয়ার আশা আমার মনের মধ্যে জাগ্রত হলো। যখন ধ্বংসের শেষ প্রান্তে আমি পৌঁছে গিয়েছিলাম, তখন ভেবেই নিয়েছিলাম জেনির সঙ্গে আর আমার দেখা হবে না। কিন্তু জেনির বাবা তার একমাত্র মেয়েকে মধ্যবিত্ত কারুর হাতে তুলে দিতে চায় না। তবে এখন আমি অনেক বড় লোক, তার জামাই হওয়ার দুঃসাহস আমি দেখাতেই পারি। কারণ আমি যদি জেনিকে বৈভবের মধ্যে রাখতে পারি, তাহলে উনি কিছুতেই আপত্তি করতে পারবেন না। আমার এখন জেরির বাবার চেয়েও বেশি টাকা, এবং দিন দিন ব্যাংক ব্যালেন্স বেড়েই চলেছে। সত্যি বলতে কি, আমি পরিণত হয়েছি টক অফ দ্য টাউনে। সকলের আলোচনার বিষয়বস্তু এখন আমি। কাজেই ওদের বাসায় যেদিন গেলাম, সাদর সম্ভাষণ জানালো পিতা ও কন্যা। সেন্ট মার্গারেট চ্যাপেলে বিয়ের অনুষ্ঠান করার জন্য ধার্য হলো। সিদ্ধান্ত নিয়েছি সুইজারল্যান্ডে যাব মধুচন্দ্রিমায়। টিউব স্টেশনে প্রত্যেকদিন ক্ষুদ্র মানুষটির কাছ থেকে খবরের কাগজ কিনি আমি। বলা বাহুল্য এটা এখন আমার রুটিনে দাঁড়িয়েছে। আগে ভাবতাম জানবো লোকটা কেন, কোত্থেকে এসেছে, কি তার পরিচয়, তার কাছে শুধু একটি মাত্রই পত্রিকা কেন থাকে। তাছাড়া সবচেয়ে বড় প্রশ্ন, আমি স্টেশনে হাজির হওয়া মাত্রই কাগজটা কেন সে আমার হাতেই তুলে দেয়। কিন্তু লোকটার কাছ থেকে পত্রিকা কেনা এমন অভ্যাসে দাঁড়িয়ে গেছে, এসব নিয়ে একটুকু মাথা ঘামাই না। বিয়ের আগের দিন সিদ্ধান্ত নিলাম আর তার কাছ থেকে পত্রিকা কিনবো না। স্টক এবং শেয়ারের দৌলতে আজ আমি দেশের শীর্ষস্থানীয় ধনীদের কাতারে। কাল বিকেল 2:30টায় কোন ঘোড়া জিতবে তা জানার আর আমার কোনো দরকার নেই আজ। জেনিকে কাল আমি বিয়ে করেছি, এরপর ওই বেটি নোংরা লোকটা স্মৃতি চিরতরে দূর করে দিতে হবে আমার মন থেকে। লোকটার সেই শীতল হাতের স্পর্শ থেকে আমাকে মুক্ত হতে হবে। তবু যথারীতি টিউব স্টেশনে হাজির হয়ে গেলাম। আমি নিজের অজান্তে পিছিয়ে এলাম। সের দ্বারা আমার ঠান্ডা বরফ হয়ে গেছে। লোকটার দিকে তাকিয়ে আছি, মুখে ভৌতিক হাসি ফুটল তার। লম্বা হাড্ডিসার হাতখানা স্যালুটের ভঙ্গিতে তুলল, তারপর ঘুরে দাঁড়ালো, মিশে গেল টিউব স্টেশনে জনতার ভিড়ে। কাঁপতে কাঁপতে বাড়ি ফিরলাম আমি। তবে ঘরে ঢুকে জোর করে ঝেঁটিয়ে বিদায় করে দিতে চাইলাম লোকটার চিন্তা। ওকে ভয় পাওয়ার কি কারণ আছে? ওর সঙ্গে তো ইহজীবনে আমার আর দেখা হবে না, কারণ ওর কাছ থেকে আমি তো আর খবরের কাগজ কিনতে যাচ্ছি না। লোকটা হয়তো জেনে ফেলেছে ব্যাপারটা, তাই স্যালুটের ভঙ্গিতে বিদায় জানিয়েছে আমাকে। খবরের কাগজটা খুললাম, আগ্রহ নিয়ে পাতা উল্টাচ্ছি। বিয়ে বিষয়ে কোনো খবরই নেই, অথচ বহু সাংবাদিকের প্রশ্নের জবাবে আমি এবং যিনি জানিয়েছে কবে গাঁটছড়া বাঁধতে চলেছে দুইজনে। কাগজের তারিখটা দেখলাম, হ্যাঁ এটা আগামীকালের খবরের কাগজই, কিন্তু বিয়ে সংক্রান্ত কোনো খবর ছাপিনি। পড়লাম আমি ঘুমের মধ্যে মারা গেছি। আমার চাকর আমাকে দেখেছে চেয়ারে বসে, আমি ধোপদুস্তর পোশাক পরে, হাতে কলম। মৃত্যুর কারণ ধারণা করা হয়েছে হার্ট ফেলিয়ার। তাই আমি এই লেখাটা লিখেছি আজকে
জেগে থাকার জন্য। বিয়ের আর কয়েক ঘন্টা বাকি। এইটুকু তো সময়, এইটুকু সময় আমি জেগে আছি। তারপরই তো। এখানেই শেষ করলাম আজকের এই গল্পটি। আজকের এই গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কেমন লাগলো জানতে ভুলবেন না। ধন্যবাদ।